গল্পের শুরুতে আমরা একটি বিশাল প্রাসাদের ভেতরে একজন রাজকুমারকে দেখতে পাই, যার নিজের ধনসম্পদ ও সৌন্দর্যের ওপর অনেক বেশি অহংকার ছিল এবং সে সব সময় অন্য লোকেদের নিচু চোখে দেখত। এই রাজকুমার এতটাই বকে গিয়েছিল যে সে তার প্রাসাদের ভেতরে শুধু সুন্দরী মেয়েদেরই ঢোকার অনুমতি দিত। এবং এক রাতে রাজকুমার যখন একটি পার্টি চলাকালীন প্রাসাদের ভেতরে সুন্দরী মেয়েদের সাথে নাচ করছিল, তখনই বাইরে প্রবল ঝড় শুরু হয়। এখন সেই ঝড়ের কারণে হওয়া বৃষ্টি থেকে বাঁচতে একজন গরিব বয়স্কা মহিলা এই প্রাসাদের ভেতরে চলে আসে এবং সেই বয়স্কা মহিলা রাজকুমারকে একটি গোলাপ ফুল দেয়। কিন্তু রাজকুমার সেই বয়স্কা মহিলার কুৎসিত চেহারা দেখে সেই গোলাপ ফুলটি মাটিতে ফেলে দেয় এবং সেই গরিব বয়স্কা মহিলার চেহারার মজা করিয়ে হাসতে থাকে। সেই বয়স্কা মহিলা রাজকুমারকে অনেক বোঝাতে থাকে যে সৌন্দর্য কখনোই মানুষের চেহারায় নয়, বরং তার হৃদয়ে থাকে। কিন্তু রাজকুমার তার কথায় কোনো মনোযোগ দেয় না এবং লোকেদের সামনে সেই বয়স্কা মহিলাকে খারাপ কথা বলতে শুরু করে। এটা দেখে সেই বয়স্কা মহিলা বুঝতে পারে যে রাজকুমারের মনে দয়া বলে কোনো জিনিস নেই। তাই সেই বয়স্কা মহিলা হঠাৎ নিজের রূপ পাল্টে ফেলে এবং এক সুন্দরী নারীতে পরিণত হয়। আসলে সেই বয়স্কা মহিলা একজন জাদুকরী ছিল, যে এক বয়স্কা মহিলার রূপ ধরে রাজকুমারের কাছে এসেছিল, যাতে সে রাজকুমারের মনের খবর জানতে পারে এবং সে বুঝে যায় যে রাজকুমারের মনে গরিব মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। এবার রাজকুমারের হুঁশ ফেরে এবং সে হাঁটু গেড়ে বসে সেই জাদুকরীকে বলে যে আমাকে ক্ষমা করে দাও। কিন্তু জাদুকরী এবার রাজকুমারকে আর কোথায় ক্ষমা করার পাত্রী ছিল, কারণ একটু আগে যখন জাদুকরী রাজকুমারকে অনুরোধ করেছিল যে দয়া করে এই গোলাপ ফুলটি গ্রহণ করুন, তখন রাজকুমার জাদুকরীর চেহারার মজা করিয়ে তার ফুলটি প্রত্যাখ্যান করেছিল। এই কারণেই এখন সেই জাদুকরী রাগান্বিত হয়ে নিজের জাদুর সাহায্যে রাজকুমারকে জানোয়ার অর্থাৎ বিস্ট বানিয়ে দেয়। সেই সাথে রাজকুমারকে যত মানুষ চিনত, জাদুকরী সেই মানুষদের মন থেকে রাজকুমারের স্মৃতি মুছে দেয়। এখানে আমরা এটা জানতে পারি যে সেই জাদুকরী রাজকুমারকে যে ফুলটি দিয়েছিল তা কোনো সাধারণ ফুল ছিল নয়, বরং সেটি একটি জাদুকরী ফুল ছিল এবং সেই ফুলটি গ্রহণ না করায় জাদুকরী রাজকুমারকে অভিশাপ দিয়ে দেয়, যার ফলে সে একটি জানোয়ারে পরিণত হয়। এবং এই অভিশাপ তখনই শেষ হবে যখন রাজকুমার সেই ফুলের শেষ পাপড়িটি ঝরে পড়ার আগেই কাউকে ভালোবেসে ফেলে এবং সেও যেন রাজকুমারকে ভালোবাসে। কিন্তু সেই ফুলের শেষ পাপড়িটি ঝরে পড়ার আগে যদি কেউ রাজকুমারকে ভালো না বাসে, তাহলে রাজকুমার চিরকালের জন্য এই রূপেই থেকে যাবে এবং সে আর কখনোই মানুষ হতে পারবে না। এরপর অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু সেই প্রাসাদে কেউ আর পা রাখে না, কারণ সেই জাদুকরী লোকেদের মন থেকে রাজকুমার এবং প্রাসাদের কথা ভুলিয়ে দিয়েছিল। এবার দৃশ্যপট পাল্টে সেই প্রাসাদের কাছের একটি গ্রামে যায়, যেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম বেল। বেল বই পড়তে খুব ভালোবাসে এবং আজও সে একটি নতুন বই কেনার জন্য যাচ্ছে। বেলের বাবা একজন ডিজাইনার এবং সে তার মেয়ে বেলকে খুব বেশি ভালোবাসে। এই গ্রামেই গ্যাস্টন নামের একটি ছেলেও থাকে। গ্যাস্টন বেলকে খুব পছন্দ করে এবং সে বেলকে বিয়ে করতে চায়, কিন্তু বেল এমনটা একদমই চাইতো না, কারণ গ্যাস্টন একজন ধোঁকাবাজ মানুষ ছিল এবং সে প্রায়শই গ্যাস্টনকে এড়িয়ে চলত। কিন্তু গ্যাস্টনও বেলের পিছু ছাড়ে না এবং সে যে কোনো মূল্যেই বেলকে বিয়ে করতে চায়। একদিন বেলের বাবা কোনো এক কাজে জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যাচ্ছিল। জঙ্গলের মাঝখানে পৌঁছানোর পর সে রাস্তা হারিয়ে ফেলে। তখন সামনে সে অন্য একটি রাস্তা দেখতে পায়। বেলের বাবা ভাবে যে এই রাস্তাটি হয়তো শর্টকাট হবে, তাই সে এই রাস্তায় হাঁটতে শুরু করে। কিছু দূর এগিয়ে যাওয়ার পরই সে জঙ্গল থেকে কিছু শুনতে পায়। বেলের বাবা যখন পেছনে ফিরে তাকায়, তখন সে বুঝতে পারে যে জঙ্গলের কিছু ভয়ঙ্কর নেকড়ে তার পিছু নিয়েছে। এটা দেখে বেলের বাবা নিজের জীবন বাঁচাতে সেখান থেকে খুব দ্রুত ঘোড়ার গাড়িটি ছোটাতে শুরু করে এবং পালাতে পালাতে সে একটি প্রাসাদের বাইরে পৌঁছে যায়। এই প্রাসাদ অন্য কোনো প্রাসাদ নয়, বরং সেই একই প্রাসাদ যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। বেলের বাবা এত বড় প্রাসাদ দেখে এবং সে যখন প্রাসাদের ভেতরে ঢোকে, তখন সে দেখতে পায় যে এই প্রাসাদের ভেতরে কেউ থাকে না। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, প্রাসাদের ভেতরে কেউ না থাকা সত্ত্বেও প্রাসাদের ভেতর ঘর গরম রাখার জন্য আগুন জ্বলছিল। এটা দেখে বেলের বাবার কাছে একটু অদ্ভুত লাগে, কিন্তু সে এতে বেশি মনোযোগ দেয় না। আর তখনই তার নজর পড়ে খাবার টেবিলের ওপর, যেখানে খাবার এমনভাবে সাজানো ছিল যেন কোনো রাজকুমার সেটি খেতে আসার কথা। বেলের বাবার এখন অনেক বেশি খিদে পেয়েছিল, তাই সে কিছু না ভেবেই খাবার টেবিলে বসে পড়ে এবং বেশ আয়েশ করে খাবার খেতে শুরু করে। কিন্তু তার জানা ছিল না যে কিছুক্ষণ পর তার সাথে এমন কিছু হতে চলেছে যা দেখে তার আক্কেল গুড়ুম হয়ে যাবে। আর বেলের বাবা যখন মজা করে খাবার খাচ্ছিল, তখনই হঠাৎ টেবিলে রাখা কাপটি বেলের বাবার কাছে চলে আসে এবং অবাক করার মতো বিষয় হলো, সেটা বেলের বাবার সাথে কথা বলতে শুরু
করে। এটা দেখে বেলের বাবা খুব বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। এখন এখানে প্রশ্ন জাগে যে সেই কাপটি আসলে কিভাবে কথা বলছিল। আসলে এখানে যত জিনিসপত্র পড়েছিল তারা সবাই একসময় মানুষ ছিল, কিন্তু জাদুকরীর অভিশাপের কারণে তারা সবাই জিনিসপত্রে পরিণত হয়েছে। অন্যদিকে আমরা বেলের বাবাকে দেখতে পাই যে প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং তখনই সে বাগানে অনেকগুলো সাদা গোলাপ ফুল দেখতে পায়। বেলের বাবা ভাবে যে আমার মেয়ে ফুল আনতে বলেছিল, তাই সে সেখান থেকে চুপি চুপি একটি ফুল ছিঁড়ে নেয়। কিন্তু বেলের বাবা ফুল ছেঁড়া মাত্রই সেখানে বিস্ট চলে আসে। বিস্ট বেলের বাবার ওপর খুব রাগান্বিত হয়, কারণ বেলের বাবা তার বাগান থেকে গোলাপ চুরি করার চেষ্টা করেছে। তাই বিস্ট গোলাপ ফুল চুরির অপরাধে বেলের বাবাকে বন্দী করে নেয়। কিন্তু বেলের বাবার ঘোড়া সেখান থেকে পালিয়ে যায় এবং সেই ঘোড়াটি দৌড়াতে দৌড়াতে সোজা নিজের বাড়িতে চলে আসে। বেল যখন দেখে যে ঘোড়াটি একাই ফিরেছে এবং তার বাবা আসেনি, এটা দেখে সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার বাবা কোনো বিপদে ফেসেছে। এই কারণে বেল তার বাবাকে খোঁজার জন্য সেই ঘোড়ার ওপর বসে পড়ে, যার পর সেই ঘোড়াটি বেলকে জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গিয়ে সেই একই প্রাসাদে নিয়ে আসে যেখানে বেলের বাবা বন্দী আছে। বেল যখন প্রাসাদের ভেতরে যায় তখন সে চারদিকে নজর ঘোরায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। বেল সেখানে বেশ জোরে ডাক দেয় যে এখানে কেউ আছে কিনা, কিন্তু সে কোনো উত্তর পায় না। বেল চিন্তায় পড়ে যায় যে এত বড় প্রাসাদ কিভাবে খালি পড়ে আছে। এবার বেল যেমনই সামনের দিকে এগোয় তখনই তার কানে লোকজনের আওয়াজ শোনা যায়, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সে কাউকে দেখতে পাচ্ছিল না। আসলে সেটা সেই ঘড়ি আর মোমবাতি স্ট্যান্ড কথা বলছিল। এবার বেল যখন সেই ঘড়ি আর মোমবাতি স্ট্যান্ডের কাছাকাছি আসে তখনই উপর থেকে বেলের বাবার চিৎকার করার আওয়াজ শোনা যায়, যার পর সে সাথে সাথে উপরের তলায় চলে যায়, যেখানে সে দেখতে পায় যে তার বাবা একটি কুঠুরির ভেতরে বাঁধা রয়েছে। বেলের বাবা তাড়াহুড়ো করে তাকে বলে যে এই পুরো প্রাসাদটি জীবন্ত, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে পালিয়ে যাও, এমনটা যেন না হয় যে সেই বিস্ট তোমাকে দেখে ফেলে। বেল জিজ্ঞেস করে যে কোন বিস্ট, যাতে বেলের বাবা জানায় যে সেই বিস্ট খুব বেশি খতরনাক। আমি তোমার জন্য এখান থেকে শুধু একটি ফুল ছেড়েছিলাম, যার শাস্তিস্বরূপ সেই বিস্ট আমাকে এখানে যাবজ্জীবন বন্দী করে রেখেছে। বেলের বাবা বেলকে বলে যে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, না হলে সে তোমাকেও ধরে ফেলবে। কিন্তু বেল সেখান থেকে বেরোনোর আগেই সেখানে বিস্ট চলে আসে, যাকে দেখে বেল খুব ভয়ে ভয়ে ভয় পেয়ে যায়, কারণ সেই বিস্টকে দেখতে খুব ভয়ানক লাগছিল। কিন্তু বেল নিজের ভয়কে নিয়ন্ত্রণ করে বিস্টের সামনে এমনভাবে দেখায় যে যেন সে বিস্টকে একদমই ভয় পাচ্ছে না। বেল বলে যে আমি আমার বাবার সাথে দেখা করতে চাই, কিন্তু বিস্ট বেলকে তার বাবার সাথে দেখা করতে বারণ করে দেয়। তখন বেল বিস্টকে বলে যে তুমি কত নিষ্ঠুর মানুষ যে একটি গোলাপ ফুল ছেনার কারণে তুমি আমার বাবাকে যাবজ্জীবন বন্দী থাকার শাস্তি শুনিয়ে দিলে। আমার বাবা তো শুধু একটি ফুলই ছিঁড়েছে, আর এমনটা করার জন্য আমিই তাকে বলেছিলাম, তাই তোমার আমাকে বন্দী করা উচিত। কিন্তু বিস্ট বেলের কথা মানতে অস্বীকার করে দেয় এবং বলে যে আমি তোমাকে তোমার বাবার সাথে দেখা করানোর জন্য কিছুক্ষণের জন্য দরজা খুলছি, তাই তোমার বাবাকে শেষবারের মতো যা বলার আছে বলে দাও, কারণ যদি এই দরজা একবার খুলে গিয়ে আবার বন্ধ হয়ে যায় তাহলে আর কখনোই খুলবে না। এই কথা বলেই বিস্ট সেলের দরজা খুলে দেয়। বেল তাড়াতাড়ি ভেতরে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে এবং খুব চালাকের সাথে নিজের বাবাকে বাইরে ধাক্কা দিয়ে দেয়। এরপর সে নিজেই সেই সেলের দরজা তার পেছনে বন্ধ করে দেয়। এখন বিস্ট যেমনটা বলেছিল যে একবার যদি এই দরজা খুলে যায় আর তারপর বন্ধ হয়ে যায় তাহলে আর কখনোই খুলবে না, তাই এখন সেই বিস্ট আর বেলের বাবাকে ভেতরে ঢোকাতে পারল না। বেলের বাবা বলে যে তুমি এমনটা কেন করলে? তখন বেল তার বাবাকে বলে যে তোমার বাইরে থাকাটা বেশি জরুরি। এরপর বেলের বাবা সেখান থেকে যেতে থাকে এবং নিজের মেয়েকে বলে যে আমি খুব জলদি তোমাকে মুক্ত করার জন্য সাহায্য নিয়ে আসবো। আর এখন বেল এখানে বন্দী হয়ে যায়। কিন্তু যেমনই বিস্ট সেখান থেকে চলে যায় তখনই একটি ঘড়ি আর একটি মোমবাতি দুজনেই বেলের কাছে আসে। আসলে এরা একসময় মানুষ ছিল, কিন্তু জাদুকরীর অভিশাপের কারণে এখন এরা দুজনেই ঘড়ি আর মোমবাতিতে পরিণত হয়ে গেছে। ভালো ব্যাপার হলো যে এরা মানুষের মতোই সবকিছু করতে পারত, যেমন হাঁটা, কথা বলা, হাসা বা মানুষের মতো যে কোনো কাজ করা। সেই ঘড়ি আর মোমবাতি স্ট্যান্ড দরজা খুলে ভেতরে চলে আসে এবং বেলের সাথে কথা বলতে শুরু করে। এসব দেখে বেল ভয় পেয়ে যায় এবং বেল কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। এখানে মোমবাতি স্ট্যান্ড বেলকে বলে যে ভয় পেও না আর আমাদের পেছনে এসো। বেল এবার কোনোভাবে সাহস জুটিয়ে তাদের পেছনে যায় এবং তারা দুজনে বেলকে একটি বিলাসবহুল ঘরের ভেতরে নিয়ে আসে এবং বেলকে বলে যে তুমি এখানে থাকতে পারো। কিন্তু যখন এই খবরটা বিস্টের কাছে পৌঁছায় তখন সে খুব রেগে যায়। এই কারণে সে ঘড়ি আর মোমবাতি স্ট্যান্ডকে খুব বকাঝকা করতে শুরু করে। কিন্তু তারা দুজনে বলে যে হয়তো এই মেয়েটি আমাদেরকে সেই অভিশাপ থেকে মুক্ত করবে। তাই সেই মোমবাতি স্ট্যান্ড আর ঘড়ি বিস্টোকে বলে যে তোমার সেই মেয়েটির কাছাকাছি গিয়ে তাকে ইমপ্রেস করা উচিত। তারা বিস্টোকে বলে যে যাও আর এই মেয়েটির সাথে কথা বলো, তাকে খাবারের জন্য আমন্ত্রণ জানাও এবং তাকে তোমার ভালোবাসার জালে ফাঁসিয়ে নাও। এসব শুনে বিস্ট রেগে যায় এবং বলে
যে তোমরা দুজন কি পাগল হয়ে গেছো? আমি কি এতটা নিচে নেমে গেছি যে এখন আমি এক চোরের মেয়েকে খাবারের জন্য আমন্ত্রণ জানাবো আর তার সাথে বসে খাবার খাবো? বিস্ট বলে যে এমনটা কখনোই হতে পারে না। কিন্তু যখন সবাই তাকে বলে যে তোমাকে এই মেয়েটিকে খাবারে আমন্ত্রণ জানাতেই হবে, তখন সে রাজি হয়ে যায়। কারণ এই প্রাসাদের ভেতরে যত মানুষ মোমবাতি, চেয়ার, ঘড়ি আর জিনিসপত্র হয়ে আছে তার জন্য দায়ী শুধুমাত্র বিস্ট। কারণ যদি সে সেই দিন সেই বয়স্কা মহিলার কাছ থেকে ফুলটি আনন্দে নিয়ে নিত, তাহলে আজ এদের অবস্থা এরকম হতো না। এবার এখানে বিস্ট বেলের ঘরের দরজা নক করে তাকে বলে যে তুমি আমার সাথে খাবার খাবে, তবে এটাকে তুমি কোনো অনুরোধ ভেবো না। এ কথা শুনে বেল তাকে বলে যে তুমি কি পাগল? তুমি প্রথমে আমার বাবাকে বন্দী বানালে বা আমাকে বন্দী করে নিলে, আর এখন আমার সাথে খাবার খাওয়ার কথা বলছো? এমনটা কখনো হতে পারে না। এ কথা শুনে বিস্ট রাগে দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে বলতে থাকে যে যাই হয়ে যাক না কেন, তোমাকে আমার সাথে খাবার খেতেই হবে। কিন্তু বেল বলে যে আমি না খেয়ে কেনই বা মরে যাই না, তবুও আমি তোমার সাথে কখনো খাবার খাবো না। এ কথা শুনে বিস্ট রাগে পাগল হয়ে যায় এবং বলে যে ঠিক আছে, তোমার এই ইচ্ছেও পূরণ হবে, এখন আমি তোমাকে না খাইয়েই মারবো। সে বলে যে একে কেউ কোনো খাবার দেবে না এবং একে না খেয়ে মরতে দাও। এ কথা বলে বিস্ট সেখান থেকে চলে যায়। এখন এখানে ঘড়ি, মোমবাতি এবং বাকি জিনিসগুলো খুব উদাস হয়ে যায়, কারণ তাদের অভিশাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছিল। এখানে আমরা দেখতে পাই যে বিস্ট সেই গোলাপ ফুলটির কাছে যায় যার শেষ পাপড়িটি ঝরে পড়ার পর প্রাসাদের ভেতরে উপস্থিত সবাই মারা যাবে। এখানে বিস্ট দেখে যে এই ফুলটির অনেকগুলো পাপড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে। এটা দেখে বিস্ট খুব বেশি উদাস হয়ে যায়, কারণ এই ফুল থেকে আগেই অনেকগুলো পাপড়ি ঝরে পড়েছিল এবং এখন মাত্র কয়েকটি পাপড়ি অবশিষ্ট রয়েছিল। এটি সেই জাদুকরীর দেওয়া জাদুকরী ফুল, যার শেষ পাপড়িটি ঝরে পড়ার আগে যদি কোনো মেয়ে বিস্টকে ভালো না বাসে, তাহলে বিস্টের পাশাপাশি সেই অভিশপ্ত মানুষেরা যারা এই মুহূর্তে গাড়ি, টেবিল, আলমারি আর মোমবাতি স্ট্যান্ডে পরিণত হয়েছে, এই মানুষগুলো চিরকালের জন্য মুছে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে বেলের বাবা ফিরে নিজের গ্রামে চলে এসেছে। সে সমস্ত লোকজনকে বলতে শুরু করে যে আমার মেয়ের জীবন বিপদে আছে, জঙ্গলের কাছে একটি প্রাসাদ আছে যেখানে একটি বিস্ট থাকে এবং সেই বিস্টই আমার মেয়েকে বন্দী করে রেখেছে। এসব শুনে সেখানে উপস্থিত সকল মানুষ বেলের বাবার উপর হাসতে থাকে এবং তার কথায় কেউ বিশ্বাস করে না। কিন্তু গ্যাস্টন, যে বেলকে বিয়ে করতে চাইতো, সে বেলের বাবাকে ইমপ্রেস করার জন্য বলে যে আমি তোমার কথায় বিশ্বাস করি, আমি তোমার সাথে যাব তোমার মেয়েকে বাঁচাতে। যার পর গ্যাস্টন আর তার এক সঙ্গী বেলের বাবার সাথে জঙ্গলের রাস্তা দিয়ে বেলের কাছে যেতে শুরু করে। এখন রাতের অন্ধকারে বেলের বাবা যে রাস্তা দিয়ে প্রাসাদ পর্যন্ত পৌঁছেছিল, বেলের বাবা এখন সেই রাস্তাটি ভুলে গিয়েছিল এবং সে সেই রাস্তাটি খুঁজে পাচ্ছিল না। এটা দেখে গ্যাস্টন খুব রেগে যায় এবং সে বেলের বাবাকে বলে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এখানে কোনো বেস থাকে না, তুমি অযথা আমার সময় নষ্ট করেছো। সেই সাথে গ্যাস্টন বেলের বাবাকে এটাও বলে দেয় যে আমি তোমার মেয়েকে ভালোবাসি এবং আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু বেলের বাবা তাকে বলে যে আমার বেঁচে থাকতে এমনটা কখনোই হতে পারে না। এ কথায় গ্যাস্টন খুব রেগে যায় এবং সে বেলের বাবাকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। এরপর সে বেলের বাবাকে একটি গাছের সাথে বেঁধে দেয় এবং তাকে সেখানে মরার জন্য ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে নেকড়েরা একে মেরে ফেলে, কারণ এটি নেকড়েদের এলাকা ছিল। কিন্তু এমন কিছুই হয় না এবং পরের দিন সকালে আমরা দেখতে পাই যে বেলের বাবার কাছে একজন মহিলা আসে যার নাম ছিল আগাথা। আগাথাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। এখানে আগাথা যখন বেলের বাবাকে বাঁধা অবস্থায় পায়, তখন সে বেলের বাবাকে মুক্ত করে তার প্রাণ বাঁচায়। অন্যদিকে আমরা প্রাসাদে বেলকে দেখতে পাই, যার কাছে চায়ের কাপ দেখা করতে আসে এবং বেলকে বলে যে বিস্ট কোনো খারাপ মানুষ নয়, বরং সে মনের দিক থেকে খুবই ভালো। এরপর সেই সমস্ত জিনিসগুলো বেলকে নিজেদের সাথে অন্য একটি ঘরে নিয়ে যায়, যেখানে তারা বেলকে খাবার খাওয়ায়। এখানে বিস্ট এসে যখন এইসব জিনিসগুলো দেখে, তখন সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এখন বেল যখন ফিরে নিজের ঘরে ঘুমাতে আসে, তখন সে কাছেই অন্য একটি ঘর দেখতে পায়, যা দেখে বেল কিছু না ভেবেই সেই ঘরের ভেতরে চলে যায় এবং এটা সেই ঘরটিই ছিল যার ভেতরে সেই জাদুকরী ফুলটি রাখা ছিল। বেল সেই ফুলটির কাছাকাছি যায় এবং যেমনই সেই ফুলটিকে ছুঁতে যাবে, তখনই সেখানে বিস্ট চলে আসে এবং সে বেলকে বকা দিয়ে বলে যে তোমার কোনো ধারণাই নেই যে তুমি কি করতে যাচ্ছিলে। যদি এই ফুলটার কিছু হয়ে যেত, তাহলে আমাদের সবার প্রাণ চলে যেত। বিস্ট রেগে গিয়ে তাকে বলে যে চলে যাও এখান থেকে এবং দ্বিতীয়বার আমাকে তোমার মুখ দেখিও না। বিস্টের জোরে চিৎকার করার কারণে বেল কাঁদতে কাঁদতে প্রাসাদ ছেড়ে যেতে শুরু করে। এই সময়ে প্রাসাদের অভিশপ্ত জিনিসগুলো বেলকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু বেল বলে যে এখন আমি এই প্রাসাদে 1 সেকেন্ডের জন্য থাকবো না এবং সে ঘোড়ার উপর বসে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে শুরু করে। বেলকে যেতে দেখে প্রাসাদের ভেতরে থাকা অভিশপ্ত জিনিসগুলো খুব হতাশ হয়ে যায়, কারণ বেল এদের ছেড়ে চলে গেছে এবং এই অভিশপ্ত জিনিসগুলো বুঝে যায় যে এখন আমরা চিরকালের জন্য এই
অবস্থাতেই থাকব। এখানে বেল যেমনই জঙ্গলে কিছুটা দূরে এগিয়ে আসে তখনই সেখানে কিছু নেকড়ে তাকে ঘিরে ফেলে, কিন্তু সেই নেকড়েরা বেলের কোনো ক্ষতি করার আগেই সেখানে বিস্ট চলে আসে এবং সে সেই নেকড়েদের সাথে লড়াই করতে শুরু করে। বেশ কিছুক্ষণ সেই নেকড়েদের সাথে লড়াই করার পর অবশেষে বিস্ট সেই সমস্ত নেকড়েদের সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু এই লড়াইয়ে সে নিজেও খুব বাজেভাবে আহত হয়েছিল। বেল এখনই ঘোড়ার ওপর বসে সেখান থেকে চলে যেতেই নিচ্ছিল, ঠিক তখনই সে দেখে যে বিস্ট বেশি জখম হওয়ার কারণে মাটিতে পড়ে গেছে। এখন যেহেতু বিস্ট বেলের প্রাণ বাঁচিয়েছিল, তাই এখন বেল সেখান থেকে যাওয়ার পরিবর্তে বিস্টের কাছে চলে আসে এবং বলতে শুরু করে যে আমি তোমাকে তুলতে পারবো না, তাই তোমাকে নিজেকেই উঠতে হবে। এখন বিস্ট খুব কষ্টে সাহস করে দাঁড়িয়ে পড়ে, যার পর বেল তাকে ঘোড়ায় বসিয়ে পুনরায় প্রাসাদের দিকে নিয়ে আসে। এখন বেল আরও একবার ফিরে সেই প্রাসাদেই চলে এসেছিল। প্রাসাদে থাকা সমস্ত অভিশপ্ত জিনিসগুলো বেলকে পুনরায় দেখে খুব খুশি হয়ে যায়, কারণ তারা সবাই চাইতো যে বেল এখানেই আমাদের সাথে থাকুক এবং বেল ও বিস্ট একে অপরকে ভালোবেসে ফেলুক, যার কারণে অভিশাপের প্রভাব শেষ হয়ে যাবে এবং সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। এখানে সেই জিনিসগুলো বেলকে নিজেদের পুরো গল্পটা বলে দেয় যে সেই ফুলটির শেষ পাপড়ি ঝরে পড়ার পর আমরা সবাই মারা যাব, কিন্তু এই জিনিসগুলো বেলকে পুরো কথাটা জানায় না যে সেই ফুলটির শেষ পাপড়ি ঝরে পড়ার আগে তোমাদের দুজনের একে অপরকে ভালোবেসে ফেলা উচিত। কারণ যদি এই জিনিসগুলো বেলকে পুরো সত্যিটা বলে দিত তাহলে বেল বুঝে যেত যে এরা আমাকে জোর করে বিস্টের ভালোবাসায় ঠেলে দিতে চাইছে। আর এসব কিছু জানার পর বেলের কখনোই বিস্টের প্রতি সত্যিকারের ভালোবাসা আসবে না। এখানে আমরা দেখতে পাই যে বেল বিস্টের কাছে যায় এবং সে বিস্টের জখমে মলম পট্টি লাগাতে শুরু করে। সেই সাথে সে বিস্টের জখমে মলম লাগাতে লাগাতে বিস্টকে কিছু কবিতা শোনায়, কারণ বেলের কবিতা, শায়রি আর বই পড়াতে বেশ আগ্রহ ছিল। কিন্তু বেল যখন কবিতা পড়ে তখন বিস্ট সেই কবিতার পরের অংশটি নিজেই সম্পূর্ণ করে দেয়। এটা দেখে বেল বেশ অবাক হয়ে যায় এবং বিস্টকে জিজ্ঞেস করে যে তুমিও কি কবিতা পড়তে থাকো? তখন বিস্ট বলে যে আমি লাভ স্টোরি, প্রেম, ভালোবাসা এসব নিয়ে কবিতা পড়ি না, তবে আমি অনেক শিক্ষা অর্জন করেছি। এ কথা শুনে বেল বুঝতে পারে যে বিস্ট বেশ শিক্ষিত, এই কারণেই সে প্রতিটি কবিতা সম্পর্কে জানে। বিস্টের এ কথা শুনে বেল বলে যে আমার তো প্রেম ভালোবাসার কথা আর গল্প খুব পছন্দ। এর উত্তরে বিস্ট বলে যে সেটা তো তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে তোমার বই পড়তে কতটা পছন্দ, কিন্তু তুমি যদি পড়তেই চাও তবে ভালো কিছু পড়ো। এরপর বিস্ট বেলকে নিজের লাইব্রেরিতে নিয়ে যায়, যা বেশ বড় ছিল আর সেখানে অনেক বই ছিল। বেল এতগুলো বই দেখে একদম অবাক হয়ে যায় এবং খুব খুশিও হয়ে যায়, কারণ গ্রামে পড়ার জন্য সে কোনো বই পেত না, কিন্তু এখানে তো বইয়ের আলমারিগুলো ভর্তি হয়ে আছে। এখানে বিস্ট বেলকে বলে যে তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো, আর যদি তোমার আমার বইয়ের লাইব্রেরিটা পছন্দ হয়ে থাকে তবে আজ থেকে এই লাইব্রেরিটা তোমার। এ কথা শুনে বেল অনেক বেশি খুশি হয় এবং তারপর সময়ের সাথে সাথে এদের দুজনের বন্ধুত্ব গভীর হতে শুরু করে। এরা দুজনে একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে এবং একসাথে খাবার খেতে শুরু করে। এখন এদের দুজনের একসাথে থাকতে বেশ ভালো লাগছিল। এখানে বিস্ট বেলকে খুশি রাখার জন্য গান গেয়ে শোনায়, যা শুনে বেলের খুব ভালো লাগে। এখানে বাড়ির অভিশপ্ত জিনিসগুলো এই দুজনকে একসাথে দেখে খুব খুশি হয় এবং বুঝতে পারে যে এরা দুজনেই এখন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। একদিন মোমবাতি স্ট্যান্ড বিস্টকে বলতে থাকে যে তোমার এখন বেলের কাছে তোমার ভালোবাসার প্রকাশ করা উচিত, কারণ সেও তোমাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু বিস্ট বলে যে সে কখনোই আমাকে ভালোবাসবে না, কারণ আমি একটা জানোয়ার। কিন্তু মোমবাতি স্ট্যান্ড বিস্টকে বলে যে এমনটা মোটেও নয়, তুমি একবার চেষ্টা করেই দেখো না। এখানে বিস্টের সমস্ত সঙ্গীরা অর্থাৎ সেই সমস্ত জিনিসগুলো বিস্টকে বারবার বেলের কাছে আই লাভ ইউ বলার কথা বলে। যখন বিস্ট বেলের কাছে নিজের ভালোবাসার প্রকাশ করার জন্য প্রস্তুত হয়ে যায় তখন এই অভিশপ্ত জিনিসগুলো প্রথমে বিস্টকে সাজিয়ে তোলে এবং বিস্টকে সন্দিষ্টকে সুন্দর রাজকুমারের রূপ দেয়। অন্যদিকে এরা বেলকেও একজন রানীর মতো সাজিয়ে তোলে। বেলের নাচ করতে বেশ পছন্দ ছিল, এই কারণেই তারা দুজনে নাচতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে বেলের বাবা ফিরে নিজের গ্রামে চলে এসেছিল। সে সবাইকে জানায় যে গ্যাগস্টন আমাকে জঙ্গলে বেঁধে রেখে চলে এসেছিল যাতে জঙ্গলের খুংখার নেকড়েরা এসে আমাকে খেয়ে ফেলে, কিন্তু গ্যাস্টন এসব মানতে অস্বীকার করে দেয় এবং বলে যে এই বুড়োটা মিথ্যে বলছে। এখানে বেলের বাবার সাথে আগাথাও থাকে যে বেলের বাবার প্রাণ বাঁচিয়েছিল, আর এখানে আগাথাও বেলের বাবার পক্ষে সাক্ষ্য দিয়ে লোকজনকে সমস্ত সত্যিটা বলে দেয় যে গ্যাস্টন বেলের বাবাকে জঙ্গলে বেঁধে রেখে তাকে নেকড়েদের খাবার হওয়ার জন্য ছেড়ে দিয়েছিল। কিন্তু গ্যাস্টন নিজের কাজের কথা একেবারেই অস্বীকার করে যায় এবং বলতে শুরু করে যে এই মেয়েটি মিথ্যে বলছে। সেই সাথে সে বলে যে আগাথার সাক্ষ্যের কোনো মূল্য নেই, কারণ একে তো আগে থেকেই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। এখন এখানে গ্যাস্টনের সঙ্গীও মিথ্যে বলে দেয় এবং বলে যে গ্যাস্টন যা কিছুই বলছে তা সত্যি বলছে। এখন একটি মানুষের সাক্ষ্য শুনে সমস্ত গ্রামবাসীরা গ্যাস্টনের কথায় বিশ্বাস করে নেয়, আর সকল মানুষ এটা ভাবতে শুরু করে যে বেলের বাবার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে এবং তার উপর কোনো শয়তানের ছায়া রয়েছে।
হয়েছে। এই কারণেই সে আবোল তাবোল আচরণ করছে। এখন এখানে গ্রামের লোকেদের মনে হয় যে যদি এভাবেই বেলের বাবাকে খোলা ও স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে সে আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। এই কারণে এরা সবাই বেলের বাবাকে ধরে ফেলে এবং তাকে বন্দী বানিয়ে নেয়। অন্যদিকে আমরা প্রাসাদে বিস্ট আর বেলকে দেখতে পাই, যেখানে এরা দুজনে নাচ করছিল এবং বিস্ট বেশ কয়েক বছর পর নাচ করছিল। এখানে বিস্ট বেলকে বলে যে আমি এই অনুভূতিগুলোকে খুব ভালোভাবে অনুভব করছি, কারণ আমি যেন এই অনুভূতিটি ভুলেই গিয়েছিলাম। বেল বলে যে আমারও নাচ করতে খুব পছন্দ এবং আমাকে আমার বাবা নাচ করা শিখিয়েছিলেন। এ কথা শুনে বিস্ট বেলকে জিজ্ঞেস করতে শুরু করে যে তুমি কি তোমার বাবাকে মিস করো? তখন বেল বলে হ্যাঁ, আমার বাবার কথা খুব মনে পড়ছে। এ কথা শুনে বেলের ওপর বিস্টের দয়া হয় এবং সে বেলকে একটি আয়না দেখিয়ে বলে যে এই আয়নার সাহায্যে তুমি সেই প্রত্যেকটি মানুষকে দেখতে পারবে যাকে তুমি দেখতে চাও। বেল সেই আয়নাটি নিয়ে যখন নিজের বাবার কথা স্মরণ করে তখন সে আয়নায় নিজের বাবাকে দেখতে পায় আর সে দেখে যে গ্রামবাসীরা তার বাবাকে বন্দী বানিয়ে রেখেছে। এটা দেখে বেল খুব চিন্তিত হয়ে পড়ে, যার উপর বিস্ট বলে যে তোমার এখন তোমার বাবার কাছে যাওয়া উচিত, কারণ এই মুহূর্তে তোমার বাবার তোমাকে প্রয়োজন। সেই সাথে বিস্ট বেলকে সেই জাদুকরী আয়নাটিও দিয়ে দেয় এবং বলে যে যখন তোমার আমার কথা মনে পড়বে তখন তুমি আমার এই কুৎসিত চেহারাটি এই আয়নায় দেখে নিও। যার পর বেল নিজের বাবাকে বাঁচানোর জন্য অবিলম্বে সেখান থেকে রওনা হয়ে যায়। আর এখন বেল যাওয়ার পর বিস্ট প্রাসাদে একা হয়ে গিয়েছিল। বিস্ট বেলকে খুব মিস করতে শুরু করেছিল, কারণ এখন সে বেলকে ভালোবেসে ফেলেছিল। আর এখন যেহেতু বিস্ট নিজেই বেলকে মুক্ত করে দিয়েছিল, তাই জাদুকরী তাদের যে অভিশাপ দিয়েছিল তা আর কখনোই শেষ হবে না। এই বিষয়টি নিয়ে বিস্ট এবং তার বাকি সঙ্গীরা বেশ উদাস হয়ে যায়। অন্যদিকে বেল নিজের গ্রামে পৌঁছে যায় এবং সে দেখতে পায় যে তার বাবাকে গ্রামবাসীরা বন্দী করে রেখেছে। বেল সবাইকে জানায় যে আমার বাবা যা বলছেন তা একদম সত্যি। সে সবাইকে বলতে শুরু করে যে জঙ্গলে একটি প্রাসাদ আছে যেখানে একটি বিস্ট থাকে, কিন্তু গ্রামবাসীরা বেলের কথাতেও বিশ্বাস করছিল না। এখন যখন গ্রামবাসীরা বেলের কথায় বিশ্বাস করছিল না, তখন বেল সেই জাদুকরী আয়নায় সবাইকে বিস্টকে দেখায়, যা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। বেল এই সমস্ত মানুষকে বলে যে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ সেই বিস্ট একদমই খতরনাক নয়, বরং সেই বিস্ট মনের দিক থেকে অনেক বেশি ভালো এবং সে কারো কোনো ক্ষতি করে না। এখন গ্যাস্টন বেলকে যখন সেই বিস্টের এত বেশি প্রশংসা করতে শোনে তখন সে বুঝতে পারে যে বেল এখন বিস্টকে ভালোবাসতে শুরু করেছে এবং এই কারণে গ্যাস্টন হিংসা অনুভব করে। এই কারণে সে সমস্ত গ্রামবাসীকে উস্কে দেওয়ার চেষ্টা করে যে সেই বিস্ট বেলের ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে, যার কারণে সেও তার বাবার মতো কথা বলতে শুরু করেছে। এরপর গ্যাস্টন গ্রামবাসীদের বলে যে বেলের ওপর ব্ল্যাক ম্যাজিক হওয়ার কারণে সে আমাদের ক্ষতি করতে পারে, এই কারণে বেলকেও তার বাবার সাথে বেঁধে দাও। যার পর গ্রামের লোকেরা বেলকে তার বাবার সাথে বেঁধে দেয়। এখানে গ্যাস্টন গ্রামের সমস্ত মানুষকে উস্কে দেয় যে আমাদের সবাইকে মিলে সেই প্রাসাদে যাওয়া উচিত এবং সেই বিস্টকে প্রাণে মেরে ফেলবো। যদি সে না মরে তবে সে আমাদের গ্রামে এসে আমাদের সবাইকে মেরে ফেলবে। এখানে গ্রামবাসীরা তার কথায় কান দেয় এবং পুরো গ্রাম বিস্টকে মারার জন্য প্রাসাদের দিকে রওনা দেয়। আসলে গ্যাস্টন বিস্টকে মারার জন্য গ্রামবাসীদের এই কারণেই উস্কে দেয়, কারণ সে বিস্টকে মেরে তার প্রাসাদ দখল করতে চাইত এবং নিজেকে সেই প্রাসাদের রাজকুমার বানাতে চাইত। এখানে আমরা দেখতে পাই যে বেলও কোনোভাবে করে নিজেকে ছাড়িয়ে নেয় এবং সেও প্রাসাদের দিকে বেরিয়ে পড়ে। অন্যদিকে গ্রামের লোকেরা বিস্টকে মারার জন্য প্রাসাদ পর্যন্ত পৌঁছে যায় এবং যেমনই এই লোকেরা প্রাসাদের ভেতরে প্রবেশ করে তখন বিস্টের সমস্ত সঙ্গীরা অর্থাৎ ঘড়ি, মোমবাতি স্ট্যান্ড এবং বাকি জিনিসগুলো এই লোকেদের ওপর হামলা করে দেয়। গ্রামের লোকেদের কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে, কারণ তাদের চোখের সামনে কোনো মানুষ নয় বরং প্রাণহীন জিনিসপত্র ছিল। সেখানেই আমরা গ্যাস্টনকে দেখতে পাই যে বিস্টের কাছে পৌঁছে যায়, কিন্তু বিস্ট খুব উদাস থাকে, কারণ বেল চলে যাওয়ার পর তার কিছুই ভালো লাগছিল না এবং সে বেলকে খুব মিস করছিল। গ্যাস্টন বিস্টকে বলে যে তোমার কি মনে হয় যে বেল তোমাকে ভালোবাসে? তোমার এই ভাবনা ভুল, কারণ বেলই তোমাকে শেষ করার জন্য আমাদের সমস্ত গ্রামবাসীকে এখানে পাঠিয়েছে। এ কথা শুনে বিস্ট অনেক বেশি হতাশ হয়ে যায় এবং তখনই গ্যাস্টন বিস্টকে গুলি করে দেয়, যার ফলে বিস্ট নিচে পড়ে যায়। কিন্তু নিচে পড়ে যাওয়ার আগে বিস্ট হাতের একটি কাঠ ধরে ফেলে। এখন এর আগে যে গ্যাস্টন বিস্টকে মারার জন্য দ্বিতীয় গুলি চালাতে পারত তখনই সেখানে বেল চলে আসে এবং বেল গ্যাস্টনের হাত ধরে ফেলে যাতে সে বিস্টকে গুলি মারতে না পারে। কিন্তু এই হাতাহাতিতে গ্যাস্টনের পা পিছলে যায়, যার ফলে সে নিচে পড়ে যায় এবং তার হাত থেকে বন্দুকও ফসকে নিচে পড়ে যায়। এখন বিস্টও ওপরে আসার চেষ্টা করে এবং তখনই বেল তাকে ডাক দেয়। বেল বিস্টের কাছে ক্ষমা চেয়ে বলে যে আমি গ্রামবাসীদের আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা থামেনি। বেলের এই কথাগুলো শুনে বিস্ট খুব খুশি হয়ে যায় এবং সে বুঝে যায় যে গ্যাস্টন আমাকে মিথ্যে বলেছিল, বেল আমাকে মারার জন্য গ্রামবাসীদের এখানে পাঠায়নি। এখন বেলকে দেখে বিস্টের ভেতরে একটি সাহস চলে আসে এবং সে গ্যাস্টনের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। যার পর সে গ্যাস্টনের কাছে গিয়ে তাকে ঘাড় থেকে ধরে উপরে তুলে নেয় এবং তাকে প্রাসাদের উঁচু দেয়াল থেকে নিচে ফেলে দিতে যায়। তখন গ্যাস্টন বিস্টকে অনেক অনুরোধ করতে শুরু করে যে প্লিজ এমনটা করো না এবং আমাকে ছেড়ে দাও। বিস্ট যে এখন একটি ভালো মনের অধিকারী হয়ে
গিয়েছিল তা এসে গ্যাস্টনের ওপর দয়া করে তাকে ছেড়ে দেয় এবং তাকে বলে যে চলে যাও এখান থেকে। গ্যাস্টন দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে যায়, যার পর বিস্ট বেলের কাছে চলে আসে। এখন সুযোগের ফায়দা উঠিয়ে গ্যাস্টন পেছন দিক থেকে বিস্টের ওপর দুটি গুলি চালিয়ে দেয়, যার ফলে বিস্ট নিচে পড়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে গ্যাস্টন যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাটি ভেঙে যায় এবং গ্যাস্টনও নিচে পড়ে যায়। এখন অনেক উঁচু জায়গা থেকে পড়ার কারণে গ্যাস্টনের সেখানেই মৃত্যু হয়ে যায়। এখানে বেল দৌড়াতে দৌড়াতে বিস্টের কাছে আসে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এখন বিস্টের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল, কারণ এখন সে বেশ আহত হয়ে পড়েছিল এবং সে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। তখন বেল বিস্টকে বলতে থাকে যে এখন আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, কিন্তু বিস্ট বলে যে এখন আমার যাওয়ার সময় চলে এসেছে। এ কথা শুনে বেল বলে যে এমন কিছুই হবে না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর তখনই আমরা দেখতে পাই যে সেই গোলাপ ফুলের শেষ পাপড়িটিও নিচে ঝরে পড়ে। যেমনই পাপড়ি নিচে পড়ে বিস্ট একদম শান্ত হয়ে যায় এবং প্রাসাদের ভেতরে যে জিনিসগুলো ছিল এখন সেগুলো সবই প্রাণহীন হয়ে যায়। বিস্টকে মরতে দেখে বেলের খুব কষ্ট হয় এবং সে কাঁদতে শুরু করে। এখানে বেল বিস্টের কাছে নিজের ভালোবাসার প্রকাশ করে দেয় এবং সে বিস্টকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি। এ কথা বলে বেল বিস্টকে কিস করে নেয় এবং তখনই সেখানে আগাথাও চলে আসে। আগাথা হলো সেই মহিলা যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। আর এখানেই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট, কারণ আমরা জানতে পারি যে আগাথা কোনো সাধারণ মহিলা নয়, বরং সেই জাদুকরী যে বিস্টকে অভিশাপ দিয়েছিল। এখানে সে দেখে যে বিস্ট কাউকে ভালোবেসে ফেলেছে এবং সেই মেয়েটিও এখন বিস্টকে ভালোবাসে, অর্থাৎ এখন সেই অভিশাপ শেষ হয়ে গিয়েছিল। এবং তখনই আমরা দেখতে পাই যে বিস্টের চারপাশে আলো চমকাতে শুরু করে, যার ফলে বিস্ট এখন একজন সুন্দর রাজকুমারে পরিণত হয়ে যায়। এটা দেখে বেল খুব খুশি হয়ে যায় এবং এরা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে প্রাসাদের ভেতরে যতগুলো অভিশপ্ত জিনিস ছিল এখন তারা সবাই মানুষ হতে শুরু করে এবং নিজেদের আসল রূপে ফিরে আসে। সবাই খুব খুশি হয়। বেল এবং বিস্ট সমস্ত মানুষের মাঝখানে নাচ করতে থাকে এবং এরই সাথে এই গল্পটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন।